প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিটিং নিয়ে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয়ে আলোচনা তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর সামনে বসে শেখ হাসিনার প্রসঙ্গ তোলা একটা দুঃসাহসিক বিষয়, যেটি তিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্নভাবে বাংলাদেশে প্রবেশ করতে চাইলেও সকল মিশন ব্যর্থতার কারণে এবার ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক একটি ইস্যু উপস্থাপিত হয়। সেই ইস্যুকে কেন্দ্র করেই গতকালকে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং সেটা শর্ত সাপেক্ষে ডক্টর ইউনূসকে মেনে নিয়েই শেখ হাসিনাকে নিতে হবে, এমন কিছু উপস্থাপনা করেছেন নরেন্দ্র মোদী। আসুন, ভারত সরকার শেখ হাসিনাকে কত দ্রুত বাংলাদেশে কোন কোন শর্ত সাপেক্ষে প্রেরণ করতে যাচ্ছে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিটিং নিয়ে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয়ে আলোচনা তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রেস সচিব জনাব শফিকুল আলম। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেছেন মোদী। এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনূসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদী পরামর্শ দিয়েছেন, এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে। আমরা এখন দুই সচিব আসলে কি কি বিষয়ে কথা বলেছেন তা নিয়ে একটু পয়েন্ট বাই পয়েন্ট একটু দেখতে পারি। যে এই 4 এপ্রিল এই ব্যাংককে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম। এই শফিকুল আলমের কথা ধরে আমরা বলতে পারি, প্রেস সচিব বলেছেন শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তা নিয়ে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর জবাবে মোদী কি বলেছেন সেটা আমরা এখনো জানতে পারিনি, কারণ মোদী সরকারের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি এই বিষয়টিতে আলোকপাত করেননি। আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নেয় নাই। তবে যতটুকু অগ্রগতি হয়েছে এই সফরের পর, মানে এই বিমস্টেকের সম্মেলনের এবং সাইডলাইনের এই বৈঠকের পর, আমি খুব খেয়াল করছিলাম শেখ হাসিনাকে এখন আর কোনো ভারতীয় মিডিয়া প্রধানমন্ত্রী বলেন কিনা। আমরা দেখলাম যে আর কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন না, ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলছেন না, তারা শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন এবং ডক্টর ইউনূসের সরকারকে সরকারই বলছেন। মানে আমি অবৈধ সরকার, এই সরকারের আসলে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, যেগুলি হচ্ছে ভারতীয় মিডিয়ার বা ভারতীয় অনেকগুলি মিডিয়ার অনেকটা টার্ম। ভারত নিয়ে একটু কথা বলতেই হয়। 75-এ যারা ঘাতক ছিলেন তারা ভারতকে নিয়ে ভয়ে ছিল যে সামরিক হস্তক্ষেপ করে কিনা, কিন্তু তখনও ভারত কিন্তু কোনো সরাসরি হস্তক্ষেপ করে নাই। মোশতাকের পর সায়েম সরকারকে নিয়ে জিয়া সরকারকেও কিন্তু মেনে নিয়েছিল। শুধু মেনে নিয়েছিল বললে ভুল হবে, জিয়াউর রহমান সরকারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সরকারের করার কথা ঘোষণা দিয়েছিল ভারত, এবং মানে 75-এর প্রতিরোধ যোদ্ধাদের নিরাপদ আশ্রয় দিয়েছিল। এবারের প্রবণতাও তেমন, মানে মনে হয় আর কি হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু হাসিনার পাশাপাশি আরো আওয়ামী লীগের অনেককে আশ্রয় দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রুটিন সম্পর্ক চালিয়ে যাচ্ছে শুরু থেকে। এমনকি এইবার ঈদের সময় আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী বেশ ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রফেসর ইউনূসকে একটা চিঠি লিখলেন, এবং ওই যে বলছিলাম শুরুতে মুখ ঘুরিয়ে থাকা, সেই মুখ ঘুরিয়ে আর তিনি থাকছেন না, তাকে আসলে ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক করতেই হচ্ছে। এই থেকে আসলে বোঝা যায় যে ভারত এই মানে একটা স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশে করতে চায়, এবং আওয়ামী লীগ সরকার ছাড়াই যে এখন স্বাভাবিক সম্পর্ক করতে হবে এই রিয়েলিটিও আসলে ভারত মেনে নিয়েছে। আমরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইউনূস এবং মোদীর বৈঠকের পর কি বলছেন বা তার বলাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি সেটা একটু দেখবো বলেছিলাম, সেটা একটু দেখি। বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেন মোদী। এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনূসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদী পরামর্শ দিয়েছেন, এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন তাতে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে, কিন্তু সংখ্যালঘুদের নির্যাতনের যে তথ্য ইউনূস সরকার কিন্তু
বারবার বলছেন যে আপনারা নিজেরা এসে দেখে যান এবং সেটা দেখে এসে নিজেরা বিবেচনা করে দেখেন যে এর কতটা সত্য এবং কতটা অতিরঞ্জন। সেই কথাই ইউনূস সরকার আবারও বলতে চেয়েছেন। এবং এই 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 হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সেই উদ্বেগ নিয়ে বলতে গেলে বারবার ইউনূস সরকার এটাই বলছেন যে এই যে যাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার এবং জ্বালাও পোড়া হয়েছে তাদের কারো বিরুদ্ধে এটি হয়নি যে তারা সংখ্যালঘু বলে, তাদের বিরুদ্ধে এটি হয়েছে কারণ তারা আওয়ামী লীগের সাপোর্টার বলে। মানে আওয়ামী লীগের সাপোর্টার মুসলমানদের উপর যেমন অত্যাচার হয়েছে, আওয়ামী লীগের সাপোর্টার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল ভার্সন। সেভেন সিস্টার্স নিয়ে ঢাকা থেকে কোনো বক্তব্য দেওয়া হলে তা পছন্দ করছে না দিল্লি, তা মোদী সরকার আজ মানে নরেন্দ্র মোদী নিজেই আজ মনে করিয়ে দিয়েছেন। মানে আমরা তার পররাষ্ট্র সচিবের কথা থেকে তাই শুনতে পারি যে বিশেষ করে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বলাটা দিল্লি একেবারেই পছন্দ করে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইউনূস মোদির বৈঠকের পর থেকেই রাজনৈতিক পট ও ভারত বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন তৈরি হয়েছে। এদিকে চীন সহ আন্তর্জাতিক মহল পর্যন্ত ডক্টর ইউনূসের পক্ষে সাপোর্টে বেকায়দায় নরেন্দ্র মোদী। অতি বিলম্বে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত ও ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে পারে ডক্টর ইউনূস। আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর সামনে বসে শেখ হাসিনার প্রসঙ্গ তোলা একটা দুঃসাহসিক বিষয়, যেটি তিনি দেখিয়েছেন। দ্বিতীয়ত, এই বিষয়টি আলাপ আলোচনা করার ফলে কেবল বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়াতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবং শেখ হাসিনার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এখন ভারতকে বিশ্ব মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে যে তিনি কিভাবে আছেন, কোন অধিকারে আছেন, কেন আছেন, এই বিষয়গুলো ভারতকে এখন বলতে হবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফেরত চেয়েছেন। এখন কেন ফেরত দেওয়া হবে না কিংবা কেন ফেরত দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনার একটা দ্বার খুলে গেল। এবং এটা বাংলাদেশে নয়, এটা আন্তর্জাতিক, গ্লোবালি এটা খুলে গেল। এবং গ্লোবাল মিডিয়াকে ম্যানেজ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যোগ্যতা রয়েছে, ফলে এখানে অনেক কিছু হবে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে দ্য টেলিগ্রাফ, দ্য সানডে টাইমস, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ থেকে শুরু করে এমনকি যদি বুমবার্গেও শেখ হাসিনাকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে কোনো রিপোর্ট আসে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যাকে বলা হয় সেখানে তার ইনফ্লুয়েন্সে আমরা খুব আশ্চর্য হব না। কিংবা বিশ্বের সমস্ত নোবেল লরিয়েট বা মানবতাবাদী যে সংগঠনগুলো আছে তারা যদি সেই ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপায় যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে, অথবা আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, বাংলাদেশেরটা নয়, যেটিকে ইন্টারন্যাশনালি হেগে যেটা রয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত, তো সেখানে শেখ হাসিনার বিচার হওয়া উচিত, এরকম যদি একটা বিজ্ঞাপন ছাপা হয়, কোনো রিপোর্ট ছাপা হয়, আল জাজিরা যদি একটা রিপোর্ট করে শেখ হাসিনার বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সবাই আশ্চর্য হলেও আমি অন্তত আশ্চর্য হব না। কেননা এই ঘটনার ফলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি, ভার্বাল নোট পাঠিয়েছি, তাকে কেন দেওয়া হচ্ছে না, এক, বা তাকে বাংলাদেশে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেছেন। তো এটি ভারতের জন্য একটা বিরাট চপেটাঘাত, বাংলাদেশের জন্য এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছে তাদের জন্য একটা বিরাট সফলতা। তৃতীয়ত, এই বৈঠকে এই আলাপ আলোচনার ফলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলোচনা হবে এবং নরেন্দ্র মোদী বিরোধী যারা লোকজন রয়েছেন ইতিমধ্যে অনেকেই শেখ হাসিনার ব্যাপারে মুখ খুলেছেন। তারা শেখ হাসিনা কেন, কোন অধিকার বলে সেখানে আছেন এবং শেখ হাসিনার জন্য কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করব, এবং বাংলাদেশের সীমান্তে এই মুহূর্তে যা কিছু ঘটছে, কিংবা বাঙালিরা যেভাবে ভারতের পরিবর্তে চীন দেশে চলে যাচ্ছে, ইরানে যাওয়ার জন্য চেষ্টা করছে, তারপরে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে চিকিৎসার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, এটা ভারতের যে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছেন তাদের সবাইকে বিক্ষুব্ধ করে তুলেছে। এবং এগুলো নিয়ে মিস্টার নরেন্দ্র মোদীর উপর নিদারুণ একটা চাপ প্রয়োগ করার চেষ্টা হবে আগামীতে, এবং যা কিনা শেখ হাসিনাকে সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয় হবে। এখন শেখ হাসিনার জন্য সারা দুনিয়া বলতে গেলে খুব ছোট হয়ে আসছে। ব্রিটেন তাকে ভিসা দেয়নি। নর্মালি ভারত চেষ্টা করেছিল ব্রিটেনে তাকে পাঠানোর জন্য, তার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয়। এবং রাশিয়া বা যদি মধ্য এশিয়ার অন্য কোনো দেশে, যেখানে ধরুন রাশিয়ার খুব প্রভাব রয়েছে, যেমন চেচেনিয়াতে যদি তাকে পাঠানো হয়, তাহলে তিনি আসলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আবার তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় যে কোনো চাপের কারণে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টিতে হঠাৎ করে নরেন্দ্র মোদীর সামনে গিয়ে এই কথা বলতে পারেন, এটি বলার আগে আমাদের যে বিশ্বাস এবং আস্থা
যে পর্যায়ে ছিল যে এটা উনি বলতেই পারবেন না, এটাকে যদি আপনি 100 নম্বর দেন তাহলে, বা আশ্চর্যজনক 100টি চিহ্ন দেন, তাহলে আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটচালে ভারত বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়া, এটি এই এখন যে ঘটনাটি ঘটেছে তার অর্ধেক আশ্চর্যজনক, অর্থাৎ আগামীতে ঘটতে পারে। তাহলে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট প্রত্যার্পণ করে, আপনি ধরে নিতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী যতদিন জীবিত থাকবে, আগামী 10-15 বছর, 20 বছর তিনি নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবেন। আর বিএনপি এবং অন্যান্য দল যারা নির্বাচনের জন্য বড় বড় কথাবার্তা বলছেন, তারা নির্বাচনের তো দূরের কথা, নির্বাচনের ন বা ইলেকশনের এটি উচ্চারণ করার সুযোগ পাবেন না। শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে তাকে যদি আনতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিচার প্রক্রিয়া নিয়ে টোটাল রাজনৈতিক অঙ্গনে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের সমস্ত মেশিনারিজগুলো সর্বশক্তি নিয়োগ করবে এবং সেই শক্তি দ্বারা বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে বিএনপি আপন প্রাণ বাঁচার তত্ত্বে তারা এতটাই ব্যস্ত থাকবে যে ইলেকশন নিয়ে চিন্তা ভাবনা করার সময় আসবে না। তো এরকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা কি বিপদে পড়বেন? আওয়ামী লীগদের মধ্যে কি কান্নার রোল পড়বে? আওয়ামী লীগ এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে, এটা কিন্তু দেখার বিষয়। যে জিনিসটি অফিসিয়ালি বলা হয়েছে কি হয়নি আমরা বলতে পারি না, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে একাধিকবার ইতিপূর্বে বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে সকল কথা বলেছেন তা যদি ক্রমাগতভাবে বলতে থাকেন তাহলে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে বন্ধুত্ব এটি হবে না, এটি খুবই অবন্ধু সুলভ আচরণ হবে ভারতের শেখ হাসিনাকে কথা বলতে এভাবে সুযোগ দেওয়া। এর কারণ হলো তিনি সেখানে বসে যা কিছু করছেন এটিকে শুধু তৎপরতা বলতে ভুল হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বা তার সরকারের জন্য এটি একটি হুমকি এবং অপতৎপরতা। তিনি উস্কে দিচ্ছেন, আইন শৃঙ্খলাকে অবরোধ করার জন্য উস্কে দিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করার জন্য উস্কে দিচ্ছেন, হানাহানি মারামারি কাটাকাটি করার জন্য তিনি উস্কে দিচ্ছেন এবং তার যারা লোকজন রয়েছেন তারা ইতিমধ্যে নানা রকম তৎপরতা চালাচ্ছেন এবং এই বিষয়গুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ বিরক্ত। এবং এই কথাই তিনি নরেন্দ্র মোদীকে এই বৈঠকের সময় বলেছেন যে তাকে থামান, বাংলাদেশে বলেছেন এবং ওখানে বলেছেন। তো এই পুরো বিষয়গুলো শেখ হাসিনার জন্য একটা রীতিমতো বিষ ফোড়া হয়ে দেখা দিবে আগামীর দিনগুলোতে, এবং সেটা তিনি এবং তার দল কিভাবে সামাল দিবেন এবং ইউনূস সাহেব যদি ছক্কা মেরে থাকেন সেখানে কি করে পক্কা মারতে পারে সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।